বাংলাদেশের ভিসা নীতিতে প্রথমবার চালু হচ্ছে ই ভিসা। $50 লাখ বিনিয়োগে মিলবে ভিসাবিহীন ভ্রমণ সুবিধা, খসড়া মন্ত্রিসভায়। অনিশ্চয়তা কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ই ভিসা। ই ভিসাটা করলে যেটা হয় যে ও নিজেই নিজের ভিসাটা নিজে করবে। শুভেচ্ছা স্টার নিউজে, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। দেখছিলেন স্টার নিউজ এক্সক্লুসিভ শিরোনাম। এবার অন্যান্য শিরোনাম। শেখ হাসিনার সঙ্গে দেশে আসতে চান সাকিব আল হাসান। নিরাপত্তার নিশ্চয়তা পেলে যে কোনো সময়ে ফিরতে প্রস্তুত। 2027 সালে বিশ্বকাপ খেলার ইচ্ছা। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে একই ভাঙা রেকর্ড বাজাচ্ছে দিল্লি। সরকারের কূটনৈতিক দুর্বলতাকে দুষছেন বিরোধী দলের নেতারা। গণহত্যাকারীদের আর রাজনীতির সুযোগ দেবে না দেশের মানুষ, দাবি সরকারের। 4-5 মাসেই ফ্যাসিস্টের সুরে কথা বলছেন বিরোধীরা। সড়কে ঝরল 19 প্রাণ। বগুড়ায় একই স্থানে 2 দুর্ঘটনা। ময়মনসিংহে লাইনচ্যুত বগি উদ্ধার। 7.5 ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক। দর্শক, দেখছিলেন স্টার নিউজ শিরোনাম। বিনিয়োগ, রপ্তানি ও পর্যটন খাতকে এগিয়ে নিতে বিদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করতে যাচ্ছে সরকার। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা সুবিধা। এই নীতিমালার খসড়া তোলা হয়েছে মন্ত্রিসভায়। বিশ্লেষকরা বলছেন, ভিসা নীতিমালার সুফল পেতে ইমিগ্রেশন এবং দূতাবাসে উন্নত করতে হবে সেবার মান। মুন্নাফ রশিদের বিশেষ প্রতিবেদন। প্রায় 2 দশক পর বাংলাদেশের ভিসা নীতিমালায় আসছে বড় ধরনের পরিবর্তন। গেল 2 জুলাই এই খসড়া তোলা হয় মন্ত্রিসভায়। ভিসা নীতিতে প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা ব্যবস্থা। বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিকে প্রাধান্য দেয়া সহ 5 শর্তে ব্যবসায়ী ভিসা সহজ করা হচ্ছে, যেখানে $50 লাখ বিনিয়োগে মিলবে এনভিআর সুবিধা, অর্থাৎ ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ। থাকছে বিদেশি পর্যটকদের জন্য 30 দিনের সিঙ্গেল এন্ট্রি ওয়ান অ্যারাইভাল ভিসা সুবিধা। এছাড়া বিডা, বেজা ও বেবজার সুপারিশে সহজ হবে বিনিয়োগ ভিসা। অনিশ্চয়তা কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ই ভিসা। ই ভিসাটা করলে যেটা হয় যে ও নিজেই নিজের ভিসাটা নিজে করবে এবং যে রিকোয়ার্ড ফি আছে সেই ফিটাও সে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়ে দিবে এবং সেই সাথে সাথে ভিসাটা পেয়ে যাবে, মানে তার হাতে হচ্ছে ভিসা। এই কাজটা যদি আমরা করি তাহলে বর্তমানে যে আসার যে অ্যারাইভাল যে আমাদের যে আছে সেটা অবশ্যই এটা অনেক বাড়বে। ভারত ও পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রে 90 বা তার বেশি দিন থাকতে চাইলে বাংলাদেশে প্রবেশের 14 দিনের মধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন বাধ্যতামূলক রাখা হচ্ছে নতুন ভিসা নীতিতে। বিদেশি সাংবাদিকদের পেশাগত কাজে ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি। যে কোনো একটা দেশের পর্যটনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটি দরকার সেটা হলো যে একটি দীর্ঘমেয়াদী প্ল্যান। 2-3 দফায় সরকার দেখলাম, কিন্তু মাস্টার প্ল্যান এখন পর্যন্ত দেখতে পেলাম না। একটা দেশের পর্যটন বা আপনি জিডিপিতে কিভাবে কন্ট্রিবিউট করবেন, কোনো নির্দেশনা নাই। আর আমাদের যোগ্য লোক নির্ধারণ করাটা অনেক ইম্পর্টেন্ট। ভিসা মেয়াদোত্তীর্ণ হলে বাংলাদেশে অবস্থানের প্রতিদিনের জন্য সর্বোচ্চ 3000 টাকা জরিমানা ও মামলার বিধান রাখা হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতিতে এই শাস্তি প্রযোজ্য নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত 15 দিন আগে নবায়নের আবেদন করতে হবে। ভিসা নীতিমালা ভঙ্গে প্রথমবারের মতো রাখা হয়েছে জরিমানার বিধান। একবার ভঙ্গ করলে 1 লাখ, পরবর্তীতে আবারও নীতিমালা ভাঙলে জরিমানা গুনতে হবে 2 লাখ টাকা। ই ভিসা চালু সহ ভিসা অন অ্যারাইভাল সুবিধার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য এনভিআর সুবিধা সহ নতুন ভিসা পলিসিতে বেশ কিছু পরিবর্তন করতে যাচ্ছে সরকার। এসব পরিবর্তনের ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। শেখ হাসিনার সঙ্গে দেশে আসতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সরকার নিরাপত্তা নিশ্চিত করলে যে কোনো সময় ফিরতে প্রস্তুত তিনি। শ্রীলঙ্কায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই এমপি। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশে ফিরতে চান সাকিব আল হাসান, হতে চান বিচারের মুখোমুখি, খেলতে চান 2027 ওয়ানডে বিশ্বকাপ।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, সরকার নিরাপত্তা দিলেই দেশে ফিরবেন তিনি। তবে একা ফেরার অনিশ্চয়তা তৈরি হলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। সরকার যদি আমার নিরাপত্তা নিশ্চিত করে তাহলে আমি দেশে ফিরে হত্যা মামলাসহ আমার বিরুদ্ধে থাকা সব অভিযোগের বিচার মোকাবেলা করতে প্রস্তুত। আমি জানি আমি কোনো অপরাধ করিনি। তবে দেশে ফেরার অনিশ্চয়তা তৈরি হলে শেখ হাসিনার সাথে দেশে ফিরব। ক্যাপ্টেন যা বলে আমরা তাই অনুসরণ করি। তিনি চান আইনের মাধ্যমেই সত্য প্রকাশ পাক। শুধু তাই নয়, দেশের মাটিতে একটি বিদায়ী আন্তর্জাতিক সিরিজও খেলতে চান এই বিশ্বসেরা অলরাউন্ডার। পাশাপাশি স্বপ্ন দেখছেন 2027 ওয়ানডে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার। আমি বাংলাদেশের হয়ে আবার খেলতে চাই। সুযোগ পেলে একটি বিদায়ী সিরিজ খেলতে চাই। সাকিব আল হাসানের এই মন্তব্যের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একটি গণমাধ্যমকে জানিয়েছেন তার দেশে আসার আর কোনো সুযোগ নেই। বর্তমানে সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি দুর্নীতি মামলা চলমান রয়েছে, যেটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সাকিব। একই সঙ্গে দীর্ঘ 1.5 বছর ধরে তার ব্যাংক হিসেব জব্দ রাখার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। কেএম সনি, স্টার প্লে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। আবারও এমন দাবি করেছে দেশটি। সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। इस प्रेस वार्ता से पहले भी हम लोगों ने आपको अवगत कराया था। इसको एक बार फिर से मैं दोहराना चाहता हूं। আমি আপনাদের এর আগেও বলেছি, আবারও বলছি, এই ধরনের কার্যক্রমে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। ঠিক সেইভাবে সংবাদ সম্মেলনেও ভারত সরকারের কোনো ভূমিকা নেই। এটি নিতান্তই একটি ব্যক্তিগত সংবাদ সম্মেলন। সেই সম্মেলনের কোনো বার্তার সঙ্গে ভারত সরকার সম্মত নয়। সেখানে বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে বক্তব্য রাখা হয়েছে তাতে ভারত সরকার সম্মত নয়। उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে সংবাদ সম্মেলনের সুযোগ পেয়েছে, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে কেন দেশে ফেরানোর উদ্যোগ নিচ্ছে না সরকার, এমন প্রশ্ন তুলেছেন জামাত আমির শফিকুর রহমান। আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 47-এর দেশভাগ, 71-এর মুক্তিযুদ্ধ, একনায়কতন্ত্র, স্বৈরশাসন এবং সবশেষ 24শে জুলাই গণঅভ্যুত্থান স্থান পেয়েছে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামী আমিরের সরকারি বাসভবনে আয়োজিত জুলাই চিত্র প্রদর্শনীতে। বিকেলে স্থিরচিত্র প্রদর্শনীতে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ জামাতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা। পরিদর্শন শেষে এনসিপির আহ্বায়ক বলেন, জনগণের আস্থা হারিয়ে টিকে থাকতে শক্তিপথ বেছে নিচ্ছে সরকার। হুঁশিয়ারি দেন জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতেও। জনগণের আস্থা তারা হারিয়েছে এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায় তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতার দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে, এবং সেটা কিন্তু সেই চিত্র বিগত 16 বছরে যেরকম আমরা দেখেছি এখন কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা শুরু করেছে। এ সময় বিষয় ছাপিয়ে উঠে আসে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রসঙ্গ। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটার তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। অন্যদিকে সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামাত আমির। পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে কেন দেশে ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেন তিনি। শেখ হাসিনার বিষয়টা মন্ত্রী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় দেরি হচ্ছে কেন? সরকার কেন তাকে নিজ দায়িত্বে ফিরিয়ে আনতে পারছে না? বরঞ্চ তিনি কেন বলছেন যে আমি ঢুকে যাব? তো এটা সরকার ভালো বলতে পারবে। এ সময় বর্তমান সরকার কতটা সফল সে রায় দেবে জনগণ বলেও মন্তব্য করেন জামাত আমির। এখন ব্যর্থ না সার্থক এটা সরকারি দল বলুক, আমরা বলবো। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আজকে সকালে বিএনপি সরকার গঠনের মাত্র 4-5 মাসের ব্যবধানে ফ্যাসিস্টের সুরে কথা বলছেন বিরোধীরা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতা বাড়লে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
রাজধানীর একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট। আলোচনা সভার শুরুতেই তুলে ধরা হয় গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আমাদের হাতিয়ারই হলো সাংবাদিকতা, মানে ভালো সাংবাদিকতা দিয়েই আমরা আসলে আমাদেরকে টিকিয়ে রাখতে পারি বা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এ সময় স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকসেদুল কামাল বাবু বলেন, গণমাধ্যমের কাজ ক্ষমতা নয়, সত্যের কাছাকাছি থাকা। আমাদের যে সম্পাদকীয় নীতিমালা বা যে সংবাদ তৈরি হবে, সেই সংবাদটি যেন সম্পাদকীয় ডেস্কেই তৈরি হয়। এটি যেন কোনো রাজনৈতিক অফিস, কোনো প্রশাসন কিংবা কোনো মালিকানার অফিস যেন তৈরি না হয়। বিগত 17 বছরে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছে এবং সাথে সাথে তোষণের সংস্কৃতিও চালু হয়েছে। এই দুটি বিষয় থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা, আচরণ ও রাজনৈতিক চর্চার প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। একভাবে চিন্তা করে অন্যভাবে কাজ করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে এবং গত 15 বছরে শেখ হাসিনা নেতৃত্বে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গণতান্ত্রিক কাঠামো। আমি ভাববো একরকম, কাজ করবো আরেক রকম, এটা দিয়ে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। গণহত্যা চালিয়ে যার অনুশোচনা নেই, সেই শেখ হাসিনার বক্তব্য সরকার আমলে নিচ্ছে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর হাসিনাকে পালিয়ে না থেকে দেশে এসে আইনি মোকাবেলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। কক্সবাজারে ও ঝিনাইদহে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে সারা দেশ যখন উদযাপনে ব্যস্ত, তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনার অনলাইন সভায় যুক্ত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে। এ নিয়ে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা চাইলে যার অনুশোচনা নেই, সেই হাসিনার বক্তব্য সরকার আমলে নিচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশের কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। ঝিনাইদহ শৈলকুপায় মতবিনিময় সভায় অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশে এসে কারাগারে যাক, পালিয়ে না থেকে তাকে আইনি মোকাবেলার আহ্বান জানান আইনমন্ত্রী। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক, আইনের পথ ধরে হাঁটুক। আইন তার নিজস্ব গতিতেই চলবে জানিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে, তার উচিত বিচারের মুখোমুখি হওয়া। উনি আমার কাছে 4,500 মানুষকে ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার করা আসামি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। নেত্রকোনার বড়বাজারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী পারভেজ ইমরান। সরাসরি চলে যাচ্ছি ঘটনাস্থলে। যেমনটি বলছিলেন, নেত্রকোনার যে বড় বাজার, সেই বড় বাজার হচ্ছে নেত্রকোনার সবথেকে বড় যে কাপড়ের এবং যে অন্যান্য জুতার দোকান, সেইখানে কিন্তু এই যে অবস্থিত। কিন্তু নেত্রকোনার বড় বাজারের সুচিত্রা স্টোর নামে একটি খেলনার দোকানে কিন্তু শর্ট সার্কিটের বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিসংযোগ হয়। এটা আপনার রাতের আনুমানিক রাত 9টার দিকে এই অগ্নিসংযোগটি ঘটে।
এরপর থেকে কিন্তু আশপাশের আরও 5 থেকে 6টি দোকানে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। তবে এই আগুন নিয়ন্ত্রণে নেত্রকোনার কিন্তু ইতিমধ্যে 10টি ইউনিট কিন্তু কাজ করছে। নেত্রকোনা বিভিন্ন উপজেলা থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে ফায়ার সার্ভিস ইউনিট বারাক্তা, পূর্বধলা এবং মোহনগঞ্জের সহ আশপাশের যে ইউনিটগুলো রয়েছে সেই 10টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতি যেটা হওয়ার প্রায় 1.5 ঘন্টা যাবৎ কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, আমরা দেখেছি। এর মধ্যে কিন্তু একজন ফায়ার সার্ভিসের কর্মী আহতও হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আশপাশে এইটার পাশেই কিন্তু একটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই ফায়ার সার্ভিসের কর্মীরা। সেই সাথে স্থানীয় যে লোকজন রয়েছে তারাও কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়েই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি। এছাড়াও পুলিশ প্রশাসন আমরা দেখেছি, জেলার যে অন্যান্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সবাই কিন্তু রয়েছে। আমরা এখানে সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাকে কিন্তু পেয়েছি, আমরা একটু কথা বলতে চাই। নেত্রকোনার বড়বাজারে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সে খবরাখবরই আমাদের সহকর্মী পারভেজ ইমরান জানাচ্ছিলেন। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। এদিকে উদ্ধার করা হয়েছে ময়মনসিংহের লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি। এতে 7.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেন, ট্র্যাকের বাইরে 4টি বগি, উদ্ধারে তৎপর রিলিফ ট্রেন, ভারী ক্রেন দিয়ে তোলার চেষ্টা লাইনচ্যুত বগি। শুক্রবার সকালে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় জামালপুর কমিউটার ট্রেন। 9টার দিকে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে লাইনচ্যুত হয় ট্রেনের 4টি বগি। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিকল্প পথ কিশোরগঞ্জের ভৈরব দিয়ে ঢাকায় পাঠানো হয় কয়েকটি ট্রেন। এখানে আরো কয়েকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা রেল কর্তৃপক্ষ আগে থেকে তদন্ত করার দরকার ছিল। আমরা সময় মতো ঢাকা ব্রহ্মপুত্র ট্রেনে যেতে পারছি না, যোগাযোগ করে দিচ্ছি ঠিক হওয়া পর্যন্ত আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা যাইতে পারতেছি না। এখন কিভাবে যাব, এই গফরগাঁও থেকে ঢাকা যাওয়াটা সহজ না। বিকেল 4টার দিকে রিলিফ ট্রেন বগিগুলো উদ্ধার করলে স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে 4 সদস্য বিশিষ্ট, তো তারা মূলত তদন্ত করে দেখবে যে আসলে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে। তদন্ত কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। আজ সৌদি আরবের মক্কায় এই 3 দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন যৌথ প্রতিরক্ষা চুক্তি করল আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদ। এই প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে জেদ্দায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার সাথে রয়েছেন উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল, যার মধ্যে আছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান। এই ছিল স্টার নিউজের। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।